আজকে টপিক কি? আমি সোজা করে দিচ্ছি। বাংলা তো আমার সোনার বাংলা। মোদের গরব মোদের আশা। তো বাংলা ভাষা শেখার জন্য আমাদের একজন আচার্য বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর, যে বাংলা ভাষা শেখার জন্য আরে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে। বাংলা ভাষার মতো ভাষা হয় না। যাই হোক, আমি এই টপ করবো, যে আলোচনাটা করবো, আমি যে আলোচনাটা আজকে করবো সেই আলোচনাটার সূত্র একটা দেওয়া যায়। কারণ আমি শুধু বলতে থাকবো, আমি কষ্ট করবো, কলকাতা থেকে এসেছি, 15 দিন গলা বসে গেছে, কিন্তু ওইখানে মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাবে, গলা ভাষণ নয়, মাইক্রোফোনে, সফটওয়্যারে। তো আমি যে টপিকটা আজকে আমরা ঢাকার জন্য নিয়েছি সেটা হচ্ছে, তোরা যে যা বলিস ভাই, একটু জোরে বলতে হবে, তোরা যে যা বলিস ভাই, ভেরি গুড, তোরা যে যা বলিস ভাই, ওকে, ভেরি গুড। হরিণ কারা কারা দেখেছে জীবিত, ছবিতে নয়? ওকে, কাদের কাদের হরিণ ভালো, হরিণ কাদের কাদের ভালো লাগে? ভেরি গুড, মানে দেখার জন্য, ছুটি দেওয়ার জন্য আমরা ভেজিটেরিয়ান এখানে সবাই, সেই সূত্র বলেছি। তো হরিণ হচ্ছে খুব সুন্দর, হরিণকে দেখে সবার মন খুব চঞ্চল হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। শুধু তাই নয়, কেউ যদি বলে তোকে না হরিণের মতো লাগছে, কেমন লাগবে শুনতে? সত্যি একটা কিছু ভালো কিছু বলেছে। তো যদি কাউকে অন্য কোনো পশু বলা হয়, সে হয়তো অতটা ঠিক জমে না। এটা আমি উপরে যাই, তাহলে অনেককে দেখা যাবে। তো একদিন একটা বাচ্চা ছেলে ক্লাস 7-8 পড়ে, সে এসেছে, তার মাকে বলছে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলছে কেন, কি হয়েছে? বলছে রামু আমার বন্ধু আমাকে মারতে আসছে। বলছে কেন? বলছে আমি 3 মাস আগে আমি গন্ডার বলেছিলাম। যে 3 মাস আগে গন্ডার বলেছিল, এখন কেন মারতে আসছে? বলছে আজকে চিড়িয়াখানা থেকে গন্ডার দেখে এসেছে, সেজন্য আজকে মারতে আসছে। তো সেজন্য যখন বলা হয় কাউকে হরিণ, চিতল হরিণ, বা কারোর কোনো মহিলাকে যদি বলা হয় আপনার চোখটা না হরিণের মতো, আপনার চোখটা, আপনার নাম আছে অনেকের, মৃগনয়নী, রাধারানী, এবং অনেক সখীদের হরিণের শাবক পোষা আছে, এবং অনেক রাজা রাজারা হরিণ পুষতেন। তো যাই হোক, শাস্ত্রে খুব সুন্দরভাবে এই হরিণের বর্ণনা করা হচ্ছে। হরিণ শাস্ত্রে বিশেষত 4টে হরিণের কথা শাস্ত্রে বলা হচ্ছে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, তোমরা যদি মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো, যেটা আমি বোঝাতে চাইছি, 2019 তোমাদের কাছে আরো অনেক আনন্দ নিয়ে আসতে পারবে। যে ভুলগুলো করার দরকার নেই সেগুলো থেকে সাবধান থাকতে পারবো, আর যেগুলো করা উচিত সেগুলো করে আমরা অনেক খুশি থাকতে পারবো। সো আর ইউ রেডি? ভেরি গুড। তো প্রথম যে হরিণের কথা, আচ্ছা টপিকটার নাম কি? তোরা যে যা বলিস ভাই। ভেরি গুড। তো ভগবত গীতার একটি শ্লোক দিয়ে আমরা এই আলোচনাটি শুরু করব। ভগবত গীতায় বলা হচ্ছে 2 নম্বর অধ্যায় 62 নম্বর শ্লোকে, ধায়তো বিষয়াং পুংসা সঙ্গস্তেষু প্রজায়তে। এটা চলতে থাকবে, সঙ্গত সঞ্জায়তে কাম, সেটা আমরা পরে আলোচনা করব। এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। ভালো করে বোঝো, বিশেষ করে স্টুডেন্টস, এটা আমাদের পড়াশোনার জগতেও খুব কাজে লাগবে। তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। তার অর্থ কি? তার কারণ হচ্ছে যে ধায়তো বিষয়াং পুংসা, আমাদের কটি ইন্দ্রিয় আছে? 5টা ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় তার বস্তুর জন্য দৌড়াতে থাকে, এবং সেই 5টা বস্তু কি কি না, চোখ দেখতে চায় কিছু ভালো, কান শুনতে চায় কিছু ভালো, নাক শুনতে চায় কিছু ভালো জিনিস, জিহ্বা আস্বাদন করতে চায় কিছু ভালো জিনিস, আর নরম বা সুন্দর কোনো জিনিস দেখলে হাত বা স্পর্শ তাকে করতে চায়, রাইট? সেজন্য বলা হচ্ছে শাস্ত্রে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি সব জায়গাতে 4 প্রকার হরিণের কথা বলা হচ্ছে।
প্রকার হরিণ? এবং সেই 4 প্রকার হরিণের মধ্যে প্রথম যে হরিণটি সেটি হচ্ছে নাম্বার 1, ঠিক কাজ করছে এটা। সেটার নাম কি? একটু জোরে সবাই পড়তে পারছে কি? উপরে কারা কারা দেখতে পাচ্ছে? নাম কি? মায়ামৃগ। মায়ামৃগ মানে কি? আচ্ছা আমি ছোট যদি জিজ্ঞেস করি, সোনার হরিণ হয় কি? কে বলছে হয় না? তাহলে আজকে টপিকটা কি? আচ্ছা কারা কারা সোনার হরিণ দেখেছে? দেখেছে কিন্তু বলছেন না, কেউ আস্তে আস্তে ধরা দেবে, কোনো চিন্তা নেই। তো সোনার হরিণ হয় কিভাবে হয়? না মায়ার জগতে হয়। সেই জন্য বলা হয় রামায়ণে এই ঘটনাটির কথা বলা হয়েছে। মায়ামৃগ কে দেখেছিলেন? দেখা যাক কার কত জেনারেল নলেজ আছে। রামায়ণ পড়ো তোমরা? রামায়ণ পড়া হয় কি পড়া হয় না? রামায়ণটা এখন ইন্ডিয়াতে অন্য ভাষা। এরকম ভাষা একটা বাচ্চা মেয়েকে তার মা জিজ্ঞেস করেছে সীতা কেন বনবাসে গেছিলেন? সে খুব সিনেমাটিক দেখে তো আপডেটেড থাকে খুব। বলছে এতজন শাশুড়ির সঙ্গে কে ঘর করবে মা, তার থেকে জঙ্গলে যাওয়া মা। কিন্তু সেই রামায়ণ কিন্তু শিক্ষা দেয় জীবনের চরিত্র, জীবনের অনেক উপদেশ, চরিত্রমূলক। সেখানে কে রেখেছিলেন এই মায়ামৃগ? সীতা দেবী। সীতা দেবী চন্দ্রকে কি বলেছিলেন? তোমরা যে যা বলিস ভাই। এবং তার পাশে কে বসেছিল? রাম। রাম কে? রাম কে? ভগবান। সীতা এখানে প্রতিনিধিত্ব করছেন কার? আমাদের জড়জগতের মানুষের। তিনি প্রমাণ দেখাচ্ছেন যে অনেক সময় ভালো জায়গায়, ভালো পরিস্থিতিতে, ভালো পরিবারে, ভালো শিক্ষকের কাছে, ভালো গুরুর কাছে, এমনকি ভগবানের কাছে তিনি রয়েছেন, কিন্তু মন কোথায় যেতে পারে? মায়ার কাছে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। এবং মায়াগুলো খুব সুন্দর লাগে দেখতে। তার কারণ মন বলে যে আমার আর কিচ্ছু চাই না, ধায়তো বিষয়াং পুংসা, আমার শুধু এই জিনিসটা প্রাপ্তি হলেই আমার। কার কার অভিজ্ঞতা আছে যে কোনো বস্তু বা ল্যাপটপ বা মোবাইল বা টিভি বা জামা কাপড়, যে আমার মনে হয়েছে যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার কিছু চাই না, আমার ব্যাস সামান্য পেয়ে যাবো। বা কাউকে যদি জীবনে পাই, তাকে যদি আমি পেয়ে যাই আমার জীবনে, আমার আর কোনো চিন্তা। কার কার এরকম অনুভূতি আছে? মানে জিনিসপত্রের চিন্তা নেই, অন্য কোনো অসুবিধা নেই। হাত তুলে দেখি। ইয়েস, আমাদের অনেকেরই আছে যে মনে হয় যে এই জিনিসটা পেয়ে গেলে শোরুমে যেগুলো থাকে, রাইট, যখন দেখি আমরা জিনিসপত্র কোনো কিছু রয়েছে, সেগুলো সব হচ্ছে এই সীতা দেবীর উদাহরণ বা মায়ামৃগের মতো। যেটা নেই সেটা বাস্তবে কোনো কিছু নেই। সেজন্য বলা হয় যে whatever glitters is not gold। যা কিছু আমরা চকচিক্য দেখি এই জড় জগতে, আর মনে হয় এটা যদি আমার কাছে থাকে আমি খুশি হয়ে যাব, কিন্তু সেটা হচ্ছে মায়া। মায়া মানে এটা যা বাস্তব নয় সেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করছে। এবং মানুষ তার ভিতরে দৌড়ায়, ধায়তো বিষয়াং পুংসা, এবং সে অস্থির হয়ে যায় যেটা আমি পেয়ে গেলে আমি খুব খুশি হয়ে যাব, আমার এটাই চাই, আমি এটাই চিন্তা করছি। অনেক সময় কোনো বিষয়ের প্রতি, একটি জিনিসের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি বা কোনো স্থানের প্রতি এরকম একটা অ্যাটাচমেন্ট বা এরকম একটা মায়া দ্বারা আমরা প্রভাবিত হই, বিশেষ করে যুবক বয়সে। এবং আমি দেখেছি অনেক জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রামে, বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সেলিং এ, ম্যাক্সিমাম টাইমে যখন মানুষ এই মায়ার প্রতি ধাবিত হয়, ভালো ভালো স্টুডেন্ট, সে ছেলে মেয়ে নির্বিশেষে তাদের অবস্থা খুব খারাপ হয়। সেটা আমরা বাবাকে অন্যান্য হরিণগুলোর মাধ্যমে আমরা বোঝাবার চেষ্টা করব। সেজন্য বলা হয় যা কিছু দেখা যায় খুব চকচক করছে, তো সাবধান, যেটা অস্বাভাবিক রকম সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখে মনে হয় যেন এইটা আমার জীবনের সব কিছু ভুলিয়ে দেবে, এত সুন্দর। এটা যখন আমি আমার সঙ্গে রাখবো, বা একে যদি আমার মোটরসাইকেলের পেছনে বসাতে পারি,
মেয়েকে সঙ্গে নিতে পারি, তাহলে আমার আর জীবনে আর কিচ্ছু লাগবে না, আমি সব জিনিস ভুলে যেতে পারবো। সেটাকে বলা হয় এই মায়া মরীচিকা। এর একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। কারা কারা এই পাইরেট শিপে বসেছে, মেলায় গেছে, পাইরেট শিপ দেখেছো? এইভাবে এইভাবে হয়, এরকম করে যায়, এরকম করে আসে, এরকম করে যায়, এরকম করে আসে। কারা কারা দেখেছে বা চড়েছে? দেখতে ভালো লাগে না? আমি কিছুদিন আগে গেছিলাম। কারা কারা চড়েছে? হ্যাঁ, অভিজ্ঞতা আছে তো। তো যারা যারা নিচে দাঁড়িয়ে দেখা হয়, সবাই খুব চাইছে। আমি চট্টগ্রামে আমাকে নিয়ে গেছিল একটা মেলায়, মেলা নয় একটা জায়গায়, জায়গাটার নাম কি? হ্যাঁ, তোমার চেনো তো? বাস ঠিক, বুঝতে পেরে গেছে, তাহলে আর বলার দরকার নেই। তো ওখানে গেছি, ওখানেও এই জিনিসটা আছে, এই এই খেলাটা। তো এই খেলাতে আমি দেখছি সবাই নিচে অনেকে দাঁড়িয়ে আছে, নিচে দাঁড়িয়ে দেখছে হা করে। আমরা তো যাবো, আমরা তো যাবো। পাশে কে পাশে আছে, আমরা যাবো বলতে, সেটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, যে না তুমি পারো না, না যাও, আমি যাবো। ওরা কি সুন্দর উঠেছে, আমরাও উঠবো, পিছনে চড়াচড়ি করে বসবো, এমনি 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 হবে, ঠিক আছে? খুব খুশি। আমি শুনছি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যাও না, অন্তর্বাসনের ভাব করবে, অন্তর্বাসনের ভাব বেরিয়ে আসবে। আর ঠিক তাই হয়, যারা উঠেছে দেখছি, যারা উঠেছে উপরে তাদের অবস্থা আমি লক্ষ্য করছিলাম যে ওদের কি মুখের অবস্থা, মানে তাদের মুখের একটু আকৃতি চেঞ্জ হয়ে গেছে। আর তার মধ্যে কয়েকজন সহ্য করতে না পেরে আর কয়েকজন নামার পর দাঁড়াতে পারছে না। কেমন লাগে? খুব ভালো লাগে। টাকা দিয়ে চলেছে তো, কিছু করার নেই তো। তো এইটা হচ্ছে জড়জগতের মায়া। দেখে মনে হবে, আমাদের মধ্যে তো অনেক সময় আসে মালা গাঁথতে মাতাজিরা, নতুন কোন কাপল আসে, তাদেরকে দেখে বলে, আরে একদম লক্ষ্মী নারায়ণ, কি সুন্দর। তখন আরেকজন মাতাজি বলছেন, শুনছেন, প্রথম প্রথম সবাই এরকম লাগে। একটা বিয়ে বাড়িতে গেছে, একটা বিয়ে বাড়িতে বাবার ছেলে গেছে, বাবার ছেলে গেছে, তো বিয়ে হচ্ছে, বিয়ে হতে কন্যা সম্প্রদান করছে বাবা। তো বরের হাত দেওয়া হয়েছে, মেয়ের হাত দেওয়া হয়েছে, মেয়ে কন্যার হাত, দুজনের হাত একসঙ্গে বাঁধা, ওর উপরে জলটাও দিয়ে পুজো টুজো হচ্ছে। বৈদিক বিয়ে দেখতে গেছে, যে বিয়ে দেখতে গেছে বাচ্চাটা, ও বাবাকে বলছে, বাবা এই দাদা বৌদি হাত মেলাচ্ছে কেন? বলছে, জানো না বাবা, বক্সিং এর আগে হ্যান্ডশেক করে, বক্সিং শুরু হবে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে। সেটাই হচ্ছে মায়ামৃগ। মায়ামৃগ মানে কি? দেখে প্রথম খুব ভালো লাগে যে আমার চাই এই জিনিসটা, যাই হয়ে যায় এটা পেলে আমি খুশি হয়ে যাবো। কিন্তু যা কিছু মনে হয় দেখে যে খুব সুন্দর, কিন্তু সেটা আসলে অতটা সুন্দর নয়। তার অভিজ্ঞতা কিন্তু তোমাদের অনেকের আছে। সেটা শঙ্করাচার্য খুব সুন্দর শ্লোক বলেছেন। তিনি যখন এই শ্লোক লিখেছিলেন, ভজ গোবিন্দম গো ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুঃখমচরণে। সেখানে একটি শ্লোকে 32টা স্ট্যান্জাস আছে, মানে পদ আছে। তার মধ্যে একটা তিনি বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম অভিসংসারে বহুদুস্তারে কৃপা পরে হেরি মুরারি। যখন একটা জীব মাতৃগর্ভে থাকে, এবং সেই মাতৃগর্ভে যখন সে থাকে, সে তখন কি করে? খুব কষ্ট পায়। কষ্ট যখন পায় তখন সে কি করে না, ভগবানকে বলে, আমাকে প্লিজ এখান থেকে বার করো, তুমি যা বলবে আমি তাই করবো, তোমাকে কখনো ভুলবো না, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তুমি একবার শুধু একটা কাজ করো, আমাকে এখান থেকে বার করে দাও। কিন্তু যেই ও বেরিয়ে আসে, ঢাকার আলো দেখতে শুরু করে দেয়, ঢাকার আলো দেখতে শুরু করে, পৃথিবীর আলো দেখতে শুরু করে, এবং তখন বলে, আরে একটু ভগবান একটু পরে আসুন, একটু জীবনটা একটু জিয়ে নিই।
সময় আছে, অনেক পরে হয়ে যাবে। কিন্তু জগতে যা কিছু গ্লিটার করে, যা কিছু আমরা দেখি, ওয়াও ইটস অ্যামেজিং, কিন্তু এটা অ্যামেজিং নয়। যা কিছু আছে, কলকাতায় একটা কথা আছে, খরচা আছে। খরচা আছে মানে নাথিং কামস ফ্রি ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কোন কিছু বিনামূল্যে পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু টাকা দিতে হয়। অনেক সময় দেখে মনে হয় অনেক কিছু, যেটা হয়তো ফ্রি আছে। যেমন অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না, একটা সুন্দর গাড়ি, সেখানে দরজা খুলে দিচ্ছে একটা সুন্দরী, আসো বসো, দেখে মনে হয় গাড়িটার সাথে ফ্রি আসবে নাকি, ভালো তো, কিন্তু কোনোদিন ফ্রি আসবে না। প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে, বড় একটা অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে একটা ছোট্ট জিনিস লেখা থাকে, কিন্তু ছোট্ট করে লেখা থাকে, সেটা কি? শর্ত সাপেক্ষে বা কন্ডিশন অ্যাপ্লাই। এবং সেটা আমরা জগতে বুঝতে পারি না। মায়া মেরিকের পেছনে যদি আমরা দৌড়াচ্ছি, তখন আমাদের খালি মনে হয় যাতে আমি ঠিক ম্যানেজ করে নেবো। যেমন এখন সারা দুনিয়ায় চলছে কি, হ্যাঁ, সারা দুনিয়ায় এখন চলছে, কোথায় গেল, যে রোগা হবার ধারণা চলছে, রোগা হবার, রোগা হবে, হ্যাঁ, একদম ছিপছিপেছে, এখন এটা ট্রেন্ড চলছে। তো বলছে কে রোগা হতে পারবে না? যে মাথা নাড়াতে পারে সেই রোগা হতে পারে। মাথা নাড়ালে রোগা হবে না, খুব সোজা। কিরকম মাথা নাড়াতে হবে? যখনই খাবার হবে বলতে হবে না, তাহলে রোগা হয়ে যাবে। বুঝে গেছে? তো অনেক সময় ভাবে কি, আমাদের একজন প্রভু আছে, বিশাল মোটা, তাকে আর একজন প্রভু বলেছে, আরে চর্বি গলাবার, পেটের চর্বি আর গায়ের চর্বি গলাবার তেল বেরিয়েছে, সেই তেলটা পেটে লাগালে রাত্রে শুয়ে থাকবি, পরের দিন দেখবি সিক্স প্যাক হয়ে গেছে। পরের দিন না, মোটামুটি 3 মাস পেটে লাগাতে হবে, বেশ তাহলেই হবে। বলছে হ্যাঁ হ্যাঁ তাহলেই হবে। কিছুদিন পরে আমি ওকে জিজ্ঞেস করেছি, জানি না হয়তো লাইভ হচ্ছে, এটা নাম নেব না, ও আমাকে বলছে, আমি কি গো তোমার তো কিছু পরিবর্তন হয়েছে কি? বলে হয়েছে। বলে পেটটা খুলে দেখাচ্ছে, পেটটা কালো হয়ে গেছে তেল লাগিয়ে। কি হয়েছে? তেলের বিক্রিয়া, পেটটা কালো হয়ে গেছে, আর চর্বি হয়তো বেড়ে গেছে, কমেনি। তো সেজন্য যা কিছু দুনিয়াতে আমরা ভাবি, যেটার পেছনে আমরা দৌড়াই, মায়া দৌড়ের পেছনে, সেই সব জিনিসগুলো আসলে প্রকৃতপক্ষে হচ্ছে কি কন্ডিশন অ্যাপ্লাই। তোমরা যদি ভাবো সবকিছু কিছু জিনিস ফ্রি আসবে, কিন্তু তা মোটেই নয়। যেমন একটা লোক বিক্রি করছে ছাদ, একটা পাখা, পাখা বলছে 10 টাকার পাখা, 10 টাকার পাখা সারা জীবন যাবে। কতগুলো জীবন যাবে? সারা জীবন যাবে। 10 টাকার পাখা, কত টাকার পাখা? তো লোকে জিজ্ঞেস করে, আরে মা দারুণ জিনিস তো, চায়না থেকেও সস্তা। আচ্ছা, 10 টাকা দিয়ে কিনেছে লোকটা, কেনার পরে দুবার ব্যবহার করেছে, ভেঙে গেছে। তো বলছে, এদিকে আসো, তুমি কি পাখা দিয়েছো? তুমি বললে যে 10 টাকার পাখা সারা জীবন চলবে, আমি তো দুবার পাখা নাড়াতেই পাখা ভেঙে গেল। বলছে স্যার, এটা শর্ত আছে, এই পাখা যদি ওইভাবে ব্যবহার করেন, আমার শর্ত যেভাবে বলছি, সারা জীবন কেন, আবার ছেলে, তার নাতি, তার নাতি সারা জীবন ব্যবহার করতে পারবে। আচ্ছা তাই নাকি? বলছে হ্যাঁ, শর্তটা হচ্ছে পাখাটাকে সেটা ধরে রাখতে হবে স্থির, মাথা ঘোরাতে হবে, তাহলে এটা সারা জীবন চলবে, এটা একদম থাকবে না, ভাঙবে না। সেরকমই আমরা অনেক সময় ভাবি, ধায়ত বিষয়ান, যখন মাথা খারাপ হয়, সংগস্তেষু প্রজায়তে, এবং তখন এই ইন্দ্রিয়গুলো কি করে না, সবসময় চায় ইন্দ্রিয় ভোগের জিনিস দেখার জন্য, এবং সে পাগল হয়ে যায়, দেখতে থাকে, ছুটতে থাকে, এবং তার মনের মধ্যে কি হয় যে আমি এটা পেয়ে গেলে আমার আর কিছু চাই না। এটা হচ্ছে মায়া করে। সে ভুলে যাচ্ছে কোথা থেকে এসেছে, কি করছে, কেন আমি এখানে ঢাকায় এসেছি, কেন পড়তে এসেছি, আর কোথায় মন যাচ্ছে। একজন বাপ তার ছেলেকে বলছে, রেজাল্ট বেরিয়েছে ক্লাস 10 এর, সবেতে ফেল। জিকিরি তুই সবেতে ফেল, আর দেখ আমাদের প্রতিবেশীর মেয়ে রুনাকে সবেতে স্টার পেয়েছে, দেখ দেখ রুনাকে। বলছে ওকে দেখে দেখেই তো আমি সবেতে ফেল করবো।
এমন রুমা ঘরের সামনে আমি আর পড়বো। সেজন্য বলা হচ্ছে যে সব জিনিসে কন্ডিশন অ্যাপ্লাইড থাকে এবং এই ধায়েতেও বিষয়াং পুংসাৎ, অর্থাৎ বিষয়ের প্রতি মন ধাবিত হয়ে হয়ে তার অবস্থা এমন হয় তখন আসে দ্বিতীয় মৃগটি। প্রথম মৃগটির কথা বন্ধুরা আমি বলে দিয়েছি। দ্বিতীয় মৃগটি কে? দ্বিতীয় মৃগটি হচ্ছে আসক্তি মৃগ। সংগস্তেষু প্রজায়তে সংগত সঞ্জায়তে সংগত সঞ্জায়তে তাম। অর্থাৎ বারবার যখন আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতে থাকি, একটা জিনিস নিয়ে চিন্তা করতে থাকি, তখন আমার কি হয় না, আমার আসক্তি জন্মায়। তখন মনে হয় যে আমি এটা ছাড়া কোনো মতেই থাকতে পারবো না। সেটা পেলেও কষ্ট, সেটা চলে গেলেও কষ্ট, কিন্তু আমি আসক্ত হয়ে যাই। সেজন্য বলা হয় যে যখন কোনো নেশার কোম্পানি গ্রাহক খোঁজে, সে প্রথমে যুবকদেরকে ধরে। নেশার জগতে একটা বড় স্লোগান হচ্ছে ক্যাচ দেম ইয়াং, ক্যাচ দেম ইয়াং। কারণ সে যদি যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় কেউ নেশার মধ্যে পড়ে, তাহলে কিন্তু সারা জীবন তাদের প্রফিট দিতে থাকবে। আমি একটা অনুরোধ করবো, যাদের মোবাইল আছে মোবাইলগুলোকে সাইলেন্ট করে দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রেক্ষাগৃহের কোনো লেকচারের একটা ন্যূনতম কাটসি বাংলা কি? সৌজন্যবোধ, সৌজন্যতা বা শিষ্টাচার। ওকে, থ্যাংক ইউ। তো দ্বিতীয় মৃগটি কি? দ্বিতীয় মৃগ হচ্ছে আসক্তি মৃগ। শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর একটা গল্প আছে, সেই গল্প থেকে বা ইতিহাস থেকে নেওয়া হয়েছে। ভরত মহারাজ বলে একজন মহারাজ ছিলেন, বিশাল ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে ভাগবতমে আমাদের আলোচনা করা হচ্ছে। তো আমি এই গল্পটা আপনাদেরকে এখন একটু শোনাবো। তো ভরত মহারাজ এত বড় রাজা ছিলেন যে তার রাজত্ব তিনি পুরো পৃথিবীতে বিস্তারিত করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তার বয়স হয় ৫৫ ঊর্ধ্বে বনং গচ্ছেৎ, তিনি তখন বললেন যে না, আমি এখন বনে গিয়ে বানপ্রস্থ নেব। রানীরা, রাজকুমার রাজকুমারী, ছেলে মেয়ে, নাতি পুতি, এমনকি সংসারের যতজন ছিল সবাইকে উনি ত্যাগ করে তিনি চলে গেলেন হিমালয়ের তপবনে। সেই তপবনে গিয়ে তিনি সেখানে শুধুমাত্র হরির নাম করতেন, যজ্ঞ করতেন। তপবনে একটি কুটির বানিয়েছিলেন, খুব সুন্দর দেখুন। একদিন যখন বনে তিনি জল আনতে গেছেন, সে সময় হঠাৎ দেখছেন যে একটি হরিণী, সে গর্ভবতী। সেই গর্ভবতী হরিণী করেছে কি, সে জল আনতে গিয়ে, যখন তিনি জল আনতে গিয়ে দেখছেন সেই হরিণী একটি বাঘের ডাকে ভয় পেয়ে সেখানেই প্রসব করে দিয়েছে, এবং প্রসব করার পরে তার মৃত্যু হয়েছে। আর এই ছোট্ট যে শাবকটি, সেটা নদীর জলে ভেসে যাচ্ছে। এখানে কিন্তু মনে রাখতে হবে একটা কথা, সে কিন্তু তার সবকিছু ছেড়ে চলে এসেছে। সে কিন্তু রাজা, সব ছেড়ে এখন বনে বৈরাগী। তিনি যখন দেখলেন যে হরিণ শাবকটি সম্পূর্ণরূপে একা, তার খুব দয়া হয়, বিষয়ের প্রতি মন গেল এবং সংগত সঞ্জায়তে কাম হলো, অর্থাৎ তিনি চাইলেন যে আমার কাছে রাখি, এবং তার ফলে কি হলো না, আসক্তি জন্মালো। এবং পরবর্তীকালে দেখা গেল ওনার যাগ যজ্ঞ সব ছেড়ে দিয়েছেন, এবং ছেড়ে দিয়ে তিনি কি করছেন না, তিনি শুধুমাত্র সেই হরিণের চিন্তা করছেন। তোরা যে যা বলিস ভাই, সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তিনি ভাবছেন যে কোথায় গেল একরকম অবস্থায় তিনি খুঁজতে বেরিয়েছেন রাত্রেবেলা, কোথায় বাচ্চাটা আসেনি কেন, কোথায়। আর সেই কোথায় করতে গিয়ে হঠাৎ সেই পর্বতের গহ্বর থেকে পড়ে গিয়ে হাত পা সব ভেঙে তিনি মৃত্যুর শরণাপন্ন যখন হচ্ছেন, তখন চিন্তা করছেন মনে, কি হা হরিণ, কোথায় তুমি? আর এই করতে করতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরের জন্মে হরিণ। এটাকে বলা হয় কি, আসক্তি মৃগ হচ্ছে এমন একটি মৃগ যেটা আমাদেরকে
জড়িয়ে ধরে। কিসের সঙ্গে জড়িয়ে ধরে? যেরকম আমরা বুঝতে পারি কিন্তু যে এটা আমাকে অসুবিধা দিচ্ছে, কিন্তু আমি ছাড়তে পারি না সেটা। যেরকম হচ্ছে যে কোনো প্রকার নেশা। তার কারণ হচ্ছে আরেকটা কারণ যে আসক্তির মধ্যে মানুষ জড়িয়ে পড়ে, তার কারণ বর্তমান সমাজে সবকিছু খুব কুইক চায় সবাই। এভরিথিং নিডস টু বি ফাস্ট। কিন্তু ফাস্ট হয় না। যে সমস্ত জিনিসগুলো ফাস্ট আমাদেরকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করায় বা আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক কষ্ট দেয়। যে কোনো প্রকার নেশা, যে কোনো প্রকার ড্রাগ, এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণরূপে নিষ্কৃতি দেয় না, সেগুলোর প্রতি আমাদের আসক্তি জন্মায়। ভারতবর্ষের প্রত্যেকটা সিগারেটের বা নেশার বস্তুর উপরে এখন একটা ছবি দেওয়া হয়, ক্যান্সারের ছবি দেওয়া হয়, ভয়ঙ্কর রোগের, তবু কিন্তু মানুষ নেয় ওটা। এই আসক্তি হয়েছিল একজনের, যার জন্য সম্পূর্ণরূপে তার পরিবার নষ্ট হতে চলেছিল। সেটারও উদাহরণ আছে রামায়ণ। রাবণ, রাবণকে মন্দোদরী এসে বলছে, ওনার তাঁত এসে বলছে, ওনার ভাই এসে বলছে, কি বলছে? ছেড়ে দাও সীতাকে, ছেড়ে দাও, তোমার ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, শুধু এই স্ত্রীর জন্য। তবুও কিন্তু সে বলছে আমি ছাড়বো না। তার কাছে এই আসক্তি মৃগ ছিল সীতা। এক মৃগের জন্য সীতা গেলেন ওখানে, আরেক মৃগের জন্য রাবণের সর্বনাশ হলো, শুধুমাত্র এই আসক্তির জন্য। যেজন্য বলা হয় আসক্তির উদাহরণের দিকে আমরা একটা উদাহরণ বলতে, সেটা হচ্ছে বাঁদরের একাদশী করা, নির্জলা একাদশী। একদিন বাঁদররা সবাই মিলে ঠিক করেছে একাদশী করবো। সবাই বলছে না রে, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার গ্যাস হয়ে যায়। আমাদের গ্যাস হলে কি আছে, ডাইজিন খেয়ে নেবি। বলছে না, ডাইজিন তো একাদশীতে খাওয়া যাবে না, যাবে না। তার মধ্যে থেকে একজন বলছে না না না, আমি ঢাকা ইস্কন মন্দিরে গেছিলাম এবং সেই ইস্কন মন্দিরে বলেছে যে একাদশী খুব করা যায় ভালোভাবে, নির্জলা করলে খুব ভালো। ঠিক আছে, পরে ভীম একাদশী, পরের একাদশী আমি নির্জলা একাদশী করবো। ঠিক আছে, কিছু খাবি না? না, কিচ্ছু খাবো না। জল খাবি না? না। কে বলছে? কারা বলছে? বানর। তখন বানরটা বলেছে, সবাই বলেছে বাবা কি তপস্যা, তোর তেজ খুব ভালো তো, ঠিক আছে, কিন্তু দেখিস একাদশীর পরের দিন না দুর্বল হয়ে যায় শরীরটা। আমরা অন্নগত প্রান্ত, অন্ন পড়ে না, খুব দুর্বল হয়ে যায়। তখন কি তুই খাওয়া দাওয়া করার সামর্থ্য রাখবি? বাঁদরদের চিন্তা, খুব চিন্তা। তখন বাঁদর বলছে, এটা মাথায় ঢুকেছে সব, যে সারাদিন মুখ চালিয়ে থাকে। প্রভুপাদ বলছেন বাঁদরকে দেখে মনে হয় কত বৈরাগী, কিন্তু তার সঙ্গে 12টা থেকে 14টা স্ত্রী বাঁদরও থাকে একজনের সঙ্গে, খুব বৈরাগী। যাই হোক, তো সেই বাঁদর বলেছে ঠিক আছে আমি করব। তো বলে একাদশী এসেছে, নির্জলা একাদশীর দিন। তো ও করেছে কি, বন্ধুদের কথাও মেনেছে একটু, বলছে আমি তো করবো, কিচ্ছু খাবো না, জলও খাবো না। তারপরে হঠাৎ মনে পড়েছে, আরে যদি কালকে দুর্বল হয়ে যায় কি করব? ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি কলা গাছের নিচেই বসি, যাতে আমাকে পরে কালকে আসতে না হয় কলা গাছের কাছে। কলা গাছের নিচের কাছে বসেছে। আর একটু সময় গেছে, বলছে কালকে যদি শক্তি না হয় কাঁদিটার উপরে বসার, তাহলে কলার কাঁদিটাকে জড়িয়ে ধরে বসি, জড়িয়ে ধরে বসে। বলছে আরে যদি আরো দুর্বল হয়ে যায়, কলা যদি ছাড়াতে না পারি কি হবে, দেখি তো, বলে ছাড়িয়েই রাখি। বলে ছাড়িয়ে রেখেছি। এ বলছে ওরে বাবা, যদি কালকে চিবোতে লেখাটি দাঁত যদি না চলে তাহলে কি করে হবে? নির্জলা করছে কিন্তু, সাবধান, নির্জলা করতে। আমার যদি ছাড়াতে না পারি, ছাড়িয়েছে, যে চিবোতে না পারে কি করবো? বলে মুখে দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে, যদি চিবিয়ে যাবে বলেছে গিলেই একাদশী সব সুন্দরভাবে হয়ে গেল। সেজন্য বলা হয় এই ভারতবর্ষে দেখা গেছে এই আসক্তির জন্য খুব বড় একটা রিপোর্ট উঠিয়েছে গভর্নমেন্ট থেকে। আর্সেনিকের নাম শুনেছেন? আর্সেনিক, কারা আর্সেনিক জানে? আর্সেনিক, সেই আর্সেনিক জলে হয়,
ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে দেখা গেছে, আমি জানি না এখানে কতটা হয় বা কতটা কি হয়, গ্রামের বাড়িতে দেখা গেছে যে বাড়ির লোকেরা জানে যে দাদা ঠাকুরদা হাতে রোগ হয়েছে, চর্মরোগ হয়েছে, তারা আর্সেনিকে মারা গেছে, তবু কিন্তু ওই ওই জায়গারই জল ওরা পান করে, ওই জায়গাতেই ওরা থাকে, ওই জায়গাতেই ওরা চান করে। কেন? দাদু মরেছে, বাবা মরেছে, আমিও মরবো, এই জল খেয়ে নিলাম। বাঁদর ধরে কেমন করে জানেন? বাঁদর কিভাবে ধরে জানেন? বাঁদর ধরে না বেগুন ধরে, একটা বড় গাছের ছোট কোটরের ভেতরে চীনা বাদাম ভিজিয়ে রেখে দেয় বা ছোলা, এবং বাঁদর বা বেগুন গিয়ে সেই ছোলা বার করে মুখে দেয়, মুখে দিয়ে দেখে আরে বাহ খুব টেস্টি তো, তারপর করে কি পুরো মুঠো দিয়ে পুরো বাদামগুলোকে ধরে, এবং যখন মুঠো করে সেটাকে ছাড়তে চায় না, যে আমি সবটাই আমার। এবং তার ফলে কি হয়, হাত যখন খোলা রেখে ভেতরে ঢোকায় তখন ঢোকে, কিন্তু যখন হাত বার করার সময় হয় হাত বের হয়ে যাওয়াটা মুঠো করে নিয়েছে। কিরকম বোকা, চিন্তা করো, বোকা তো বোকা নয়, আসক্তি ওই ছোলার প্রতি আর ওই বাদামের প্রতি। আমরা ভাবছি এখন আরে আমার তো এরকম ছোলা বাদাম আমি তো খাইয়ে দাও, কিন্তু মোবাইলটার কথা ভুলে গিয়েছ, বা ল্যাপটপ বা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, ওগুলো সব ছোলা আর বাদাম। এবং তার ফলে কি হয়, মানুষ প বর্গের মধ্যে পড়ে যায় এই আসক্তির জন্য। প ফ ব ভ ম, পতে পরিশ্রম, ভতে ফেনা, বতে বন্ধন, ভতে ভয় কে নিয়ে নেবে, আর ভয় পেয়ে হার্ট অ্যাটাক। যেমন ইন্ডিয়াতে মাঝখানে হয়েছিল এরকম, হ্যাঁ সত্যি কথা, 500 আর 1000 নোট, কার মনে আছে? যাদের মনে আছে মানে বোঝা যাচ্ছে কেন মনে আছে, হ্যাঁ ছিল বোধহয় নাকি সঙ্গে কিছু, তো আটকে গেছে। এবং আমি সত্যিকারের ঘটনা জানি, আমাদের এলাকার ভিতরে কিছু কিছু লোকের কারণ জমিয়ে রেখেছিল, কেউ জানে না, কিন্তু যেই একাতের মধ্যে সব বন্ধ, বাস বাঁদরের আর কলা খাওয়া হলো না। সেজন্য বলা হয় কিভাবে বাড়ে এই আসক্তি, তার একটা সুন্দর উদাহরণ পুরাণে এবং গল্পমালায় দেয়া হয়েছে। একজন গুরুদেব তার শিষ্যকে বলেছেন যে বাবা তুই আর এই সংসারের মধ্যে যাস না, এই সংসারে খুব কষ্ট, আমি বলছি বাবা গীতাকে গ্রহণ কর, মায়াপুর ইনস্টিটিউশন জয়েন কর, হরে কৃষ্ণ, তাহলেই হয়ে যাবে। তো বলছে যে ঠিক আছে গুরুদেব, আপনি যা বলেছেন আমি তাই করব, আমি সম্পূর্ণরূপে গীতাকে নিয়ে থাকি। তো বলছে ঠিক আছে। 2-3 বছরের জন্য গুরুদেব বাইরে ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে ফিরে এসেছেন 3 বছর 4 বছর পর, দেখছে যে গুহার ভেতরে সে শিষ্য ছিল, সে শিষ্য নেই, শিষ্য হারা। হঠাৎ গুরুদেব যাচ্ছেন যে আমার অমুক শিষ্য ছিল, অমুক শিষ্য ছিল, যেটা বিশাল বড় বাড়ির উপর থেকে হাত নাচছে, গুরুদেব গুরুদেব এই যে আমি। গুরুদেব বলছে ওরে বাবা কোথায় পড়ে গেল, এটা কি রে? তার পাশে বাচ্চা কাচ্চা সবাই মিলে গুরুদেব 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 চরণ ছুঁই আশীর্বাদ দিতে। একটা মেয়ে বেরিয়ে গেছে, এটা আমার বউ। গুরুদেব বলছে বাবা করেছো কি বাবা, বিশাল একটা ব্যাপার করে বসেছে, 3 বছরে এত কিছু। গুরুদেব তিনি বলছেন বাবা এটা আমার নয়, এটা আপনার প্রসাদ। আমার প্রসাদ? আমি তো হিমালয় গেছিলাম বাবা তোমাকে গীতা দিয়ে, এটা গীতার সংসার বাবা, গীতার সংসার। কিরকম গীতার সংসার? বলছে দেখুন বাবা আপনি আসুন ভেতরে বসুন, আপনি তো আমাকে গীতা দিয়ে গেলেন, রাত্রেবেলা আমি দেখলাম একা ব্রহ্মচারী মানুষ, কি করব, হঠাৎ দেখছি কুটকুট 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 করে আওয়াজ হচ্ছে, খুব প্রাণ দিয়ে গীতাটাকে কাছে রেখেছিলাম, আপনি দিয়েছেন গুরু প্রদত্ত গীতা, সোজা করে রেখেছিলেন যাতে একটু জ্ঞান উঠে না যায়, সোজা করে গীতা ছিল, কিন্তু সেই গীতাতে একটা ইঁদুর কামড়াচ্ছিল, ইঁদুরকে ধরার জন্য আমি একটা উপায় ভাগ করলাম, আমি একটা বিড়াল আনলাম। বিড়াল তো এমনিতে থাকবে বাবা, আমরা তো নিরামিষ খাই বৈষ্ণব, আমি একটা গোমাতা আনলাম।
যে কিভাবে বিড়ালটাকে দুধ খাওয়াবো, কিন্তু গোমাতার যত্ন করার জন্য একজন স্ত্রীও আনলাম। হরে কৃষ্ণ। কে দেখবে গরুকে? সঙ্গে আমাকেও সে দেখবে, যাতে আমি কিতাব ভাড়া করে পড়তে পারি, তাই না? এবং তার ফলে যা হলো সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এটা আমার সংসার নয় গুরুদেব, এটা কার সংসার? আটু জোরে, এটা গীতার সংসার। সেজন্য গুরুদেব আপনি আমাকে দোষ দিতে পারবেন না। আমার এখন বাড়ি ঘর ধরে হয়ে গেছে, কারণ বউ কিনে কোথায় রাখবো? কুড়ি ঘরে রাখা যায়? তার জন্য তো একটা ঘর লাগবে। জানি না সে ইন্স্যুরেন্স করেছিল কিনা, হোয়াট এভার। কিন্তু এখন বক্তব্য হচ্ছে, যখন আমরা আসক্ত হই, একটার পর একটা মনে হয় এটা হলে হয়ে যাবে, এটা চাই, কিন্তু তার সঙ্গে আরেকটা চাই, তার সঙ্গে আরেকটা চাই, তার সঙ্গে আরেকটা চাই, এরকম বাড়তে থাকে আমার। কারণ এই আসক্তির কোনো স্থিরতা নেই। এর থেকে পাপ বের হয়ে আসা খুব কষ্টকর। ভরত মহারাজ পেরেছিলেন, এবং তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, এবং তিনি জানতেন, এবং তার জন্মের কথা মনে ছিল। সেজন্য হরিণ হবার পরেও তিনি ভগবানের সেবায় এবং সাধুদের সেবাতে যুক্ত ছিলেন। কিন্তু আমার সেটা নাও হতে পারে। তো why to take chance? তো প্রথমটা কি? ধায়ত বিষয়াং পুংসার, মনে আছে? প্রথম হরিণটি কি ছিল? প্রথম হরিণটি কি? মায়ান্দ্রে। সেটার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কি করে না, বিষয়ের প্রতি আসক্ত হয়। ধায়ত বিষয়াং পুংসার সঙ্গস্তেষু জায়তে সঙ্গত সঞ্জায়তে কাম। এবং তারপরে আমরা আলোচনা করলাম আসক্তি মৃগ সম্পর্কে। আসক্তি মৃগ মানে প্রথম উদাহরণটা কার উদাহরণ ছিল? প্রথম উদাহরণ একজন মৃগ, একটু দাঁড়িয়ে পড়েছে, একটু তালি দিয়ে দিন ওনার জন্য। এবং সীতা দেবী রামায়ণের মাধ্যমে সেটা আমরা উদাহরণ দিলাম। দ্বিতীয় মৃগটি কে ছিল? সেটা হচ্ছে আসক্তি মৃগ। কোথা থেকে আমরা উদাহরণ দিলাম? ভরত মহারাজ। এবং সেজন্য বলা হয় যে এই যে আসক্তি, এই আসক্তি হচ্ছে এমন যে যেটা যদি পাই তাতেও অসুবিধা, যেটা যদি না পাই তাতেও অসুবিধা। একটা পাগলা গারদের নতুন ডক্টর গেছে, তাকে পেশেন্টের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। একটা জায়গায় গিয়ে দেখছি একটা ছেলে একটা পাখার উপরে বসে আছে, পাগলা গারদে। সে চিৎকার করছে, রূপা রূপা রূপা। তখন ডাক্তার, সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করছেন, কি হয়েছিল, কেসটা কি? বলে আসলে রূপা বলে একটি মেয়ে ছিল, এবং সে একে বিয়ে করবে বলেছিল, করেনি, তাই আজকে ও পাখার উপরে। আচ্ছা, ও আচ্ছা, খুব গম্ভীর ব্যাপারটা। পাশের রুমে গিয়ে দেখছে আরেকজন লোক পাখার উপরে বসে আছে, সেও বলছে রূপা রূপা রূপা। বলছে এর কেসটা কি? বলছে রূপা একে বিয়ে করেছিল। তো বক্তব্য হচ্ছে যে আমি পাই বা না পাই, অনেকে তালি দিচ্ছে, হয়ে যাক তালি, কোনো অসুবিধা নেই। অনেকে পাঠায় যেতে না চড়েন, ঠিক আছে? তো ছেলে বা মেয়ে সেটা কথা বলছি না, আমি লিঙ্গ ভেদে যাচ্ছি না, আমি শুধু উদাহরণ দিচ্ছি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসক্তিটা হচ্ছে কি ভয়ঙ্কর। অনেক সময় এই আসক্তি এত বিক্রিয়া লাভ করে যে আমরা হয়তো ভগবত গীতায় উদাহরণ দেওয়া হচ্ছে যে গাছকে জড়িয়ে ধরেছি, আমি জানি এটা আমার অসুবিধে, এটা আমার আসক্তি, কিন্তু আমার মনে হয় না 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 না, এর থেকে আমি অনেক সুখ পাচ্ছি। যেমন ইন্দ্রর কথা মনে আছে? ভাগবতমে তোমরা যারা যারা প্রথমবার এসেছো পড়বে, একবার কোনো কারণবশত ইন্দ্রের অধঃপতন হয়েছিল, এবং ইন্দ্র যখন অধঃপতন হয় তিনি শূকর শরীর লাভ করে। কি শরীর লাভ করেন? এবং তারপর ওনার ইন্দ্রের পদ খালি হয়ে যায়, এবং খালি হয়ে যাওয়ার পর যখন ইন্দ্রের পদ খালি হয়ে গেছে, তখন কিছুদিন পরে ব্রহ্মা এবং দেবতারা সবাই এসেছেন, এসে ইন্দ্রকে বলছেন, কি বলছেন? আরে তোমার রাজত্বে চলো, তুমি এই শূকরদের মধ্যে কেন আছো? চলো তুমি উপরে, তুমি ইন্দ্র। আচ্ছা, আমি ইন্দ্র? কি বলছেন? আমি যেতে পারবো না। যে কেন? যে দেখছেন আমার কত সুন্দরী বউ, এই মোটা একটা সুন্দরিনী, সে ঘকঘক ঘকঘক করছে। আমার বাচ্চাগুলোকে দেখুন কি মিষ্টি, সোনা কাছে আয়, চুমু খাই তোর মুখে। ইন্দ্র বলছে
এবং বলছে দেখছেন কি জায়গায় আমি রয়েছি, এটা হচ্ছে স্বর্গ। বলছে হায় ভগবান, এটা নাকি স্বর্গ। আসলে তাজা তাজা শুকরের খাবার পড়ে আছে। আমি আর বেশি ডিস্ট্রাক্ট দিচ্ছি না ডেসক্রিপশন। শুকর কি খায়? বলছে এই তাজা খাবার ছেড়ে আমি স্বর্গে যাব না। যখন আসক্ত হয় কেউ, তার অবস্থা এরকম হয়। আমি একটা রিয়েল লাইফ সত্যিকারের ঘটনা বলছি। একটা 16 বছরের 17 বছরের ছেলে ক্লাস 10 পাস করে আমাদের প্রোগ্রামে এসেছে, আসা শুরু করেছে 3-4 মাস ধরে। এখন 11-এ পড়ছে। তো আমাকে এসে একদিন বলছে যে স্যার, আপনার লেকচার খুব ভালো লাগে, আমি শুনেছি আপনি অনেক কিছুর উপরে শিক্ষা টিক্ষা দেন, আমার কিছু অসুবিধা হচ্ছে। আমি বললাম যে তুমি তোমার সবসময় জানেন আমার কথা কেউ বুঝবে না স্যার, আপনি খুব সিনিয়র, এই ব্যাপারটা আপনার সঙ্গে আলোচনা করতে হবে। আমি বললাম যে ঠিক আছে বলো কি ব্যাপার। 16 বছর বয়স, মনে রাখবেন। তো বলছে যে আমার কলেজে যেখানে ভর্তি হয়েছি একটি মেয়ে আছে। বললাম যে হ্যাঁ ভালো, মেয়েরা থাকবে, আমাদের কোয়েট কলেজ। বলছে না স্যার আপনি শুনুন, আমার সে সবসময় আমার দিকে তাকিয়ে থাকে ক্লাসে। আমি তার বলছি ঠিক আছে কি করা যেতে পারে, তুমি অন্যদিকে তাকাও। বলছে আমি তাকাতে পারি না, এটাই তো সমস্যা। আর আমি তাকিয়ে থাকি যে কখন আমার দিকে তাকাবে। বললাম তোমার বয়সটা জানো? বলছে বয়সটা প্রেম মানে না স্যার, আপনি যদি জানতেন তাহলে ব্রহ্মচারী হতেন না। তুমি আমার কাউন্সিলিং করছো না, আমি তোমার কাউন্সিলিং করছি, বুঝতে পারছি না তুমি কোন দিকে যেতে চাইছো। বলছে আমি ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইছি। মানে সিরিয়াসলি? বলছে তাহলে তোমার এরকম অবস্থা হচ্ছে কেন? বলছে না আমি যখন দেখি ওকে না আমার কিরকম 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 হয়ে যায়। আর ওরা থরথর করে কাঁপছে, যে শান্ত হও শান্ত হও। আমি সত্যিই বুঝতে পারছি না তোমার এরকম বিকার হয়ে যাচ্ছে। তো আমাদের শাস্ত্রে অষ্টসাত্ত্বিক শুনেছি, এটা কোন সাত্ত্বিক বুঝতে পারছি না। যে না কি বুঝতে হবে, এই বেদনাটা আমি সহ্য করতে পারছি না। আর এর থেকে উদ্ধার পাবে কেন? তুমি কি করতে হবে তোমার জন্য? যে স্যার একটা আমাকে স্কুলে চাকরি দিন, আমি যা ইচ্ছে করব, কিন্তু তা ওর জন্য একটা। আল্লাহ তুমি কি এই কথাটা ওকে বলেছো? সেটাও সমস্যা, এখনো কিচ্ছু বলতে পারিনি। বাপরে বাপরে কি অবস্থা। যাই হোক, কোনোভাবে কিছুটা ব্যবস্থা করা হয়েছে, সেটা যাচ্ছি না, আশা করছি যে বেরিয়ে আসতে পারবে। এটা হচ্ছে আসক্তি, কোনো বয়স দেখে না, কোনো কিছু দেখে না। আর যখন মনে হয় বন্ধুরা বলছে এই কথাটা, আরে এটাই মজা, এটাই আমার জীবন। কিন্তু যখন যুবক অবস্থায় থাকে বা যুবতী অবস্থায় থাকে, অনেক এরকম বসন্তের কোকিল আসবে। আমাদের মন যেন বিচ্যুত না হয়ে যায়, সেজন্য এই হরিণ আমাদেরকে শেখাচ্ছে বি কেয়ারফুল, সাবধান হও। তো প্রথম হরিণটি কি? দ্বিতীয় হরিণটি কি? আমাদের কিন্তু সবারই আসক্তি মৃগ আছে, সবারই আসক্তি মৃগ আছে। হয়তো এই 16 বছরের ছেলেটির মতো নয়, কিন্তু অন্যান্য কিন্তু খুব সাটল, এটা খুব সূক্ষ্ম এই আসক্তি। কোন কারো কাছে কাম হচ্ছে আসক্তি, কারো কাছে আসক্তি হচ্ছে ক্রোধ, কারো কাছে আসক্তি হচ্ছে লোভ, মদ, মাৎসর্য। একজন বড় চাইনিজ লিডার ছিলেন, তিনি বলতেন, তার বউ একদিন বলছে যে যে ক্ষমতার আসক্তির মধ্যে যায়নি তার কাছে যৌন শক্তি, যৌন আকাঙ্ক্ষা সর্বশ্রেষ্ঠ। তার মানে কি তিনি বলতে চাইছেন যে ক্ষমতারও একটা আসক্তি আছে, যেটা স্ত্রী পুরুষের যৌন আকর্ষণের থেকে অনেক বড়। এবং অ্যাব্রাহাম লিঙ্কনের একটা কথা আমার মনে পড়ে এই ব্যাপারে, যে উনি বলেছেন, আর খুব ভালো জিনিস, এই জন্য শেয়ার করছি, হঠাৎ মনে পড়ে গেল। উনি বলেছেন এভরি ম্যান ক্যান স্ট্যান্ড অ্যাডভার্সিটিজ, যে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে, সঙ্গে বেরিয়েও আসতে পারে। However, if you want to test a person's character, give him power. তিনি বলছেন যদি একজন মানুষের চরিত্র তুমি জানতে চাও,
ওকে শক্তি দেওয়া, তাহলে তুমি বুঝতে পারবে তার ভিতরে কি। দ্যাট ইজ অলসো অ্যাটাচমেন্ট। এবং অ্যাটাচমেন্ট আমরা জানি যে কিরকম ভয়ঙ্কর ভাবে আমাদেরকে এফেক্ট করে আমাদের উপর। তো তোরা যে যা বলিস ভাই একটু জোরে জোরে সোনার হরিণ দিচ্ছি আমি সবাইকে, কোনো অসুবিধা নেই। তৃতীয় হরিণের কাছে আমরা চলে এসেছি। তৃতীয় হরিণটি কি? কবি যাকে বলছেন, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মরম কস্তুরী মৃগ। আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মরম কস্তুরী মৃগ। এটার পজিটিভ নেগেটিভ দুটো এফেক্টই আছে, কিন্তু নেগেটিভটাই আগে নেব। কস্তুরী মৃগ হচ্ছে সব জায়গায় শাস্ত্রে কস্তুরী মৃগের কথা বলা হচ্ছে। এই কস্তুরী মৃগ প্রসাধনী ব্যবস্থায়, বিজনেসে অনেক প্রসিদ্ধ। কস্তুরী চন্দন তিলকম ভগবান মাথায় দিতেন। হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে বা হিমালয়ে এক ধরনের হরিণ এখনো পাওয়া যায় যেটাকে ইনডেঞ্জার ভারত এখন মানে অ্যানাউন্সমেন্ট করেছে। সেই পুরুষ হরিণটি যখন প্রাপ্তবয়স্ক হয় তার নাভিতে এক রেচক পদার্থ জমা হয় এবং সেই রেচক পদার্থটি এত সুগন্ধ হয় যে সে পাগল হয়ে যায়। সে বুঝতে পারে না যে এই সুগন্ধটি কোথা থেকে আসছে এবং সে দৌড়াতে থাকে। এবং অন্তিম অবস্থায় দেখা গেছে যে এক জায়গায় ঘুরতে থাকে, কোথা থেকে সুগন্ধ আসছে, ঘুরতে 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 পড়ে গিয়ে প্রাণ দেয়। সেজন্য বলা হচ্ছে, আচার্যরা বলছেন আসক্তি এবং মায়ামৃগ এবং আসক্তি মৃগের ফলে মানুষের এই ভ্রম হয় কি না, সে ভুলে যায় জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। সেখান থেকে আনন্দ পাওয়া যায়, সেখান থেকেই খুশি পাওয়া যায়, এছাড়া খুশির কোনো জায়গা নেই। দুঃখালয়ম অশাশ্বতম এছাড়া জগৎ। তবু আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মরম। আমি কিছুতেই ছাড়তে পারি না, না 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 না, এটা থেকে নিশ্চয়ই আমি সুখ পাবো, এখানে পাবো আমি। এবং সেই জন্য কি হয়, মানুষের আইডেন্টিটি ক্রাইসিস হয়। আর সব জায়গায় এসে খুঁজতে থাকে, কি খুঁজতে থাকে? একটু যদি ভালোবাসা পাওয়া যায়, লাভ সাইন দিয়ে ছবি থেকে না ইউ রাইট স্মাইল ইউ। এবং সেই জন্য কি হয়, মানুষের সবার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস এখন বর্তমানে সমাজে দেখা যাচ্ছে, রাইট? একে লোকে বুঝতে পারছে না যে আনন্দ কোথায় পাবো, আমি খেয়ে, সেটা কেউ জানেই না। নেগেটিভ পজিটিভলিও তাই, কোথা থেকে গন্ধ আসছে কেউ বুঝতে পারছে না। যেমন একটা বাচ্চা ছেলে দাদুর পেছনে লেগেছে বদমাইশি করে। দাদু শুয়ে আছে, নাক ডাকছে, আর ছেলেটা উঠে দাদু নাকের মধ্যে। একটু বাচ্চাদেরকে উপরে সামলাতে হবে। তো দাদুর গোফে ধরেছে কি, পচা দই লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে দিয়েছে? কিসে? দাদুর গোফে। দাদু ঘুম থেকে এই ঘরে কিরকম গন্ধ ছাড়ছে, ভালো নয় গন্ধটা। হ্যাঁ, ওই ঘরে যাই। ওই ঘরে গেছে, এখানেও কি বাজে গন্ধ, একটু বাইরে খাওয়া খেয়ে আসে। উড়ে বাবা রে, এখানেও। এটা নেগেটিভলি বলছি। তার নিজের মুখে লেগে আছে কি, পচা দই। সে ভাবছে যে সারা দুনিয়াটা দ্বন্দ্ব হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে মানুষ ভাবছে অনেক জিনিসের প্রভাব আমাদের মধ্যে পড়ছে বর্তমান সমাজে, ইউথের উপরে, যুবকদের উপরে। এমনিতেই আমরা পাগল হয়ে গেছি আসক্তি মৃগ আর মায়া মৃগের দ্বারা, ভ্রমিত হয়ে গেছি, বুঝতে পারছি না আমাদের কি করা উচিত বা কি করলে চলবে। তার উপরে আমাদের মিডিয়া, খবর কাগজ, ইউটিউব, টুইটার, ইন্টারনেট, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক এমন ভাবে ছেড়ে চারিদিকে, লোকের কথা বলার ধারণা চেঞ্জ হয়ে গেছে, ঝগড়া হচ্ছে রীতিমতো।
একজন আমাকে স্টুডেন্ট এসে বলছে, স্যার খুব মন খারাপ, কেন? আমার বন্ধু আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। আনফ্রেন্ড করেছে কেন? বলছে অমুক অমুক ব্যাপার হয়েছিল, আমি একটা কমেন্ট করেছিলাম। এটা আমি আগের বারে বলেছিলাম যখন আমি গুগল নিয়ে আলোচনা করছিলাম। এরা কি করে, সামনে তুমি কথা বলবে না, খুব শিষ্টাচারে থাকবে, কিন্তু যেই নেটে যাবে রাক্ষসটা বেরিয়ে যাবে, হ্যাঁ দেখ মজা কি লিখছি। তারা বলছে এতে এরকম ছিল না, এইভাবে কমেন্ট করছে। সেটা ইন্টারনেট করে। ইন্টারনেট মানে জানা। What you are doing when you are alone and the internet is on, that is your character, that is your mind. তুমি একা যখন ইন্টারনেট পুরো মাত্রায় রয়েছে আর ঘরে কেউ নেই, তুমি কি করছো, কি সার্চ দিচ্ছ, that is your consciousness, that is তোমার চেতনা, that you are, সেটা হচ্ছে তুমি। সেজন্য ইন্টারনেট এই সবের প্রভাবে এখনকার ইউথ বুঝতে পারে না যে সে কে, সে কি চায়। তা সবার অবস্থা এরকম হয়ে গেছে। আমি কিছুদিন আগে সাউথ আফ্রিকা যাচ্ছিলাম, ওয়েস্ট আফ্রিকা, গানা। আমাদের 6 ঘন্টার ট্রানজিট ছিল দুবাইতে। আমি দূরে দেখছি খুব সুন্দর একটা পাখি, পাখিটা ভ্রমিত হয়েছে, মায়া মৃগম মতো অনেকটা। তো গিয়েছি কাছে, বাহ তোমার তো নিয়ে যাচ্ছে, যে ফ্লাইটে ভাবছিলাম যে ফ্লাইটে বা পাখি নিয়ে যেতে দেয় নাকি। কাছে গিয়ে দেখছি পাখি নয়, মানে একজন লোকের চুল ভেবে রং করা। এবং সে আমাকে বলছে হাই, আমি হাই হাই হাই। নিজে বুঝতে পারছেন না আমাকে কোথায় আমি খুশি থাকবো। যারা থাকছে ঢাকায় তারা ভাবছে আমি সিলেটে গেলে ভালো থাকবো। সিলেটে যারা আছে ভাবছে আমি কলকাতায় গেলে ভালো থাকবো, কলকাতায় শিফট করি চলে। এখন তো গভর্নমেন্টও সাহায্য করছে। কলকাতায় গেলে ভাবছে যে বাপ এখানে কে থাকবে, আমি এখান থেকে বরং চলে যাই কোথায়, না না না, তার আগে দুবাই হয়ে যায়, দুবাইতে যায়। দুবাই দেখাচ্ছে যে আরে বুর্জ খলিফা মাথা খারাপ করে দিয়েছে, কতবার উঠবো কতবার নামবো, লেট মি গো টু আমেরিকা। আপনি যখন বললেন আমেরিকায় নিয়ে গেছে, আমেরিকায় যায়। আমেরিকা যারা ভাবছে তারা এত বিরক্ত হয়ে গেছে আমেরিকা সম্পর্কে, তারা বলছে মায়াপুরে এসে একটু শান্তি পাওয়া যাবে। আরে এইটা হচ্ছে জড়জগতের নিয়ম, এটা হচ্ছে কস্তুরী মৃগ। যেরকম আমি একটা খুব ঘটনা, যেটা অনেকেই জানেন কিন্তু আমি আবার বলবো যে সবাই খুঁজছেই আনন্দ, কোথায় গেলে একটু খুশি পাওয়া যায়। কলকাতায় একটা ডান্সের ক্লাব আছে যেখানে আবার 1000 সঙ্গীত কি সুন্দর লাগাচ্ছ। ওখানে কি করে, ওখানে নাচ গান হবে এবং প্রচুর মাত্রায় বিভিন্ন রঙের খেলা। কিরকম রং, এটা ভেতরে দিতে হয়। এবং ওখানে নাম আবার কি, তন্ত্র। কেউ গেছেন কি না, না গেলে যাওয়ার দরকার নেই। ইটস আ পাব। কারণ শহরের লোকের ওটাই চায়। প্রভুপাদকে একজন সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট জিজ্ঞেস করছে কলকাতায় যে আপনি তো মায়াপুরে হেড সেন্টার বানাচ্ছেন, ওখানে কি থাকবে ডিস্কোথেক? প্রভুপাদ বলছেন আমাদের যেখানে মন্দির বানাই সবার আগে সেখানে ডিস্কোথেকই বানানো হয় এবং সেই ডিস্কোথেকটা সকালবেলা 4:30 থেকে শুরু হয়, 4:15 থেকে। এবং যেখানে এসে ডিস্কোথেক শুরু ছিল প্রভুপাদ কি, তো সেই তন্ত্রতে যাওয়ার সময় সবাই সোজা হয়ে যায়, কিন্তু বেরোয় যখন ভোরের দিকে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না। কেন? রঙিন জল পড়ে যায়। সবাই খুঁজছে কি ওখানে, হচ্ছে ওই আনন্দ খোঁজার চেষ্টা করছে। যদি কেউ আমাকে ভালোবাসে, আমাকে একজন বলছেন, একজন দম্পতি, যে আমাদের মধ্যে কথা হয় না এখন, আমরা এক খাটে শুই কিন্তু কথা হয় না। কেন কথা হয় না? দুজনেই এই খাটের পাশে, এই খাটের পাশে। দিস ইজ ফ্যাক্ট। মা 3 তলার ছেলেকে ডাকছে, খাবি আয়, ছেলে আসছে না চিৎকার করে করে।
মেসেঞ্জারে খবর পাঠিয়েছি খাবার রেডি নিচে চলে এসেছে তাড়াতাড়ি। তাহলে সবসময় মেসেঞ্জারে বসে আছে কি চলছে। তার কারণ হচ্ছে সবাই সম্পর্ক খুঁজছে এবং সবাই সম্পূর্ণরূপে ভুলে গেছে যে সে কে, তার কি দরকার, কোথায় ভুল জায়গায় খুঁজছে। তার মানে যে একবার 4 বন্ধু ঘুরছে আমেরিকায়, 100 তলায় উঠেছে সেখানে থাকবে বলে। পরের দিন যখন সকালবেলা এসেছে দেখছে যে 100 তলার লিফট বন্ধ, কারেন্ট নেই। তখন বলছে কি করা যাবে, তো হেঁটে হেঁটে উঠতে হবে, এত কষ্ট কিভাবে করবো। বলছে ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা আমাদের জীবনের সব থেকে দুঃখের কথাগুলো বলতে বলতে উপরে উঠি, সবার নিজেদের গল্প বলবো। এটা কিন্তু একটা মানব সাইকোলজি, মানে মানুষের সাইকোলজি। একটা জোকস বেশিবার শুনতে ভালো লাগে না, কিন্তু দুঃখের কথা যখন বলবো একই কথা ধ্যান রেখে রাখবে, আমার সঙ্গে এই হয়েছে, আমার মতো দুঃখী কেউ নেই, একই কথা বলবে, কিন্তু জোকস 3 থেকে 2 বার বেশি শুনতে চায়। এটা একটা বাস্তব ঘটনা। তো তারা বলছে ঠিক আছে দুঃখের কথা। প্রথম ব্যক্তি দুঃখের কথা বলেছে 25 তলা, তারপরের ব্যক্তি দুঃখের কথা বলেছে 50 তলা, ব্যক্তি আবার বলেছে প্রায় পৌঁছেই গেছে 99 তলা, আরেক তলা উঠছে। তখন চতুর্থ ব্যক্তিকে বলছে তোর কথা কি আমরা শুনলাম না, তো তোর দুঃখের কথা বল। ততক্ষণে 3 জনই কাঁদছে। একজন বলেছে আমার এই দুঃখ, আমার জন্য দুঃখ, দুঃখ দুঃখ সব সমস্যার মধ্যে একদম গদগদ হয়ে গিয়ে অবস্থা খারাপ। চতুর্থ ব্যক্তি বলছে যে আমি যদি আমার দুঃখের কথা বলি তোমাদের কিন্তু সবার অবস্থা খারাপ হয়ে যাবে। বলছে শুনবো, আমার দুঃখগুলো তুই শুনবি, তোরটাও শুনবো। বলছে আমার দুঃখের কথা হচ্ছে রুমের চাবিটা একতলায় ফেলে এসেছে। সবাই এখন অজ্ঞান। সেজন্য এই দুঃখের চাবিটা, এই যে আনন্দের চাবিটা যেটা পাওয়ার জন্য ওর উপরে উঠেছিল, মুহূর্তের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ। তখন সবাই এরকম ভাবি যে এটা পেলে ভালো হবে, এটা পেলে ভালো হবে, এরকম করলে ভালো হবে, এরকম করে ভালো হবে। বিয়ের আগে মেয়ে বলে, কি বলে, কথা বলে। ছেলে বলে, বিয়ের আগে ছেলে বলতে থাকে যে পুরুষ প্রেমে সে বলে যে এইভাবে চলবে, এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে। আর মেয়েটি বলে জি 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 জি, হয়ে গেল বিয়ে। বিয়ের পরে মেয়ে বলে আর ছেলে বলে জি জি জি, আচ্ছা জি। আর তার কিছুদিন পরে দুজনে বলে প্রতিবেশী শোনে, অর্থাৎ ঝগড়া লেগে গেছে। সেজন্য যারা যারা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জিনিসকে বেস করে না এগোয়, তারা প্রত্যেকেই কিন্তু এই 3টে জিনিসের মধ্যে আটকে থাকে। তিনটে হরিণের উদাহরণ। প্রথম হরিণটি কি? দ্বিতীয় হরিণটি কি? তৃতীয় হরিণটি কি? সব হচ্ছে নেগেটিভ, এর থেকে শেখার আছে। এবার অন্তিম পর্যায়ে চলে এসেছি। সবাই জেগে আছে তো? তোমরা যে যা বলিস ভাই, আমার আমার সোনার হরিণ, এখন একটা রিয়েল হরিণ এসেছে, আগেরগুলো রিয়েল ছিল। চতুর্থ হরিণটি হচ্ছে বেস্ট হরিণ, যেটা শাস্ত্রে বলছে। হরিণের একটা বিশেষ স্বভাব আছে, সেটা হচ্ছে খুব ভালো জিনিস শুনতে চায়। হরিণ ধরা হয় কিভাবে জানেন? কে কে জানে? আচ্ছা আমি বলছি সবার হয়ে। যখন হরিণকে খুব সুন্দর বাজনা বাজানো হয় না, ঢাকা স্বামীবাগে আমি যে ঘরে রয়েছি, এটা কমপ্লেন নয়, এটা পজিটিভ কমপ্লিমেন্ট, নট কমপ্লেন, কমপ্লিমেন্ট। আমার ঘুম ভাঙে বেহালার আওয়াজে, হ্যাঁ বাঁশির আওয়াজে, কারণ পাশের সব হচ্ছে কলাকারেরা রয়েছে। ঘুমের চিন্তা করে আমি রাজা হয়ে গেছি। আমি গেছিলাম একবার একটা রাজ কি বলে বাড়িতে, বলছে যে এখানকার রাজারা কিভাবে উঠতে জানেন, সেতার বাজতো, রেকর্ডিং করা শেখানো হয়, লোক এসে বসে বাজাতো। আমি ওরকম হয়ে গেছি, ঘুম থেকে উঠেছে মূলত সুন্দর গান শুনে। তো হরিণও শুনতে চায়। যেই মুহূর্তে হরিণকে আপনি কিছু শোনাবেন, মিষ্টি আওয়াজ, সুন্দর আওয়াজ, ও স্তব্ধ হয়ে যায়।
এবং বলা হয় এটা আবার মৃত্যুরও কারণ হয়, কারণ ব্যাধ ওকে ধরে নেয়। কিন্তু এটা পজিটিভ খুব। তার কারণ কি, নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে শ্রবণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু। এবং যারা খুব ট্র্যাডিশনালি বড় হয়েছে, যারা সংস্কার নিয়ে বড় হয়েছে, যারা ছোটবেলা থেকে শুনে থাকতেন, এই মন দিয়ে শোন, জোরে জোরে উচ্চারণ কর, কানে ঢোকা। তার কারণ আমার ঠাকুমা আমাকে বলতেন, কান হচ্ছে কটা? কান কটা আছে? আপনারা শুনতে পাচ্ছেন তো? কান আছে তো? কটা কান আছে? কার তিনটে আছে। আচ্ছা, দুটো কার কার আছে? সেটা বন্ধ করতে পারবেন আঙুল না দিয়ে? সেজন্য বলা হয় কান হচ্ছে দুটো, আর মুখ হচ্ছে কটা? মুখ কটা? রেশিও কত হলো? রেশিও কত হলো? 2:1। সেজন্য বলা হয় যত আমরা ভালো জিনিস শুনবো, ভালো কথা পড়বো, ভালো লোকের অমৃতবাণী জানবো এবং তাদের কথা মানবো, তাহলে আমরা ভালো বলতে পারবো। ভগবান ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ সয়ভ্যাস যোগেনা বাগময়ম তপোচ্যতে। বাক্যের বেগ কিরকম হওয়া উচিত না? এই 3-4 রকমের হওয়া উচিত। অনুদ্বেগম করম বাক্য। কিন্তু আমরা দেখি আমরা উল্টোটা করি। যেই সুযোগ আসে কথা বলার, কে আমাকে আটকাই দেখি। জিভের হাড় আছে? জিভে হাড় আছে কি? এটা ব্যথা করে না। যেটা বলা হয় জিভের ঘা, ডাক্তারি ভাষায় বলে জিভের ঘা সবার আগে সারে। আর শাস্ত্র বলছে জিভ থেকে যে ঘা দেয়া হয় সেটা কোনোদিন সারে না। জিভ থেকে যে ঘা দেয়া মানে সব থেকে বড় অস্ত্র কি? শব্দবাণ। তুমি এরকম করলে তোমার আমি মুখ দেখবো না বদমাশ। একবার বলে দিলাম। কার কার এরকম অভিজ্ঞতা আছে? একটা কথা বলেছেন, পরে খুব পশ্চাতাপ হয়েছে, না বললেই হলো, বেকার বেকার ঝামেলা হয়ে গেল। হাত তুলে দেখি। ভুল জায়গায় ভুল কথা বলে পরবর্তীকালে কষ্ট পাওয়া, অল অফ আস। আমি তো দুহাত তুলবো। অনেক এরকম ভুল করেছি। ভগবানকে বলি, ভগবান প্লিজ বাঁচো বেগম, বাচন যেন খুব ভালোভাবে তৈরি হয়। এবং সেটা কিভাবে হয়? যখন আমরা শ্রবণ করব। এবং সেজন্য বলা হয় যে যত আমরা ভালো করে শ্রবণ করব ভালো জিনিস, ততই আমাদের চরিত্রের পরিবর্তন হবে। তার কারণ হচ্ছে যে ভগবান নিজে বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বাহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সম্বরণ করি। কিন্তু এই যে অনন্য চিন্তা, সেটা হবে কেমন করে? সেটা বলছি আমি পৌঁছাবো কেমন করে? তার জন্য বলা হচ্ছে শাস্ত্রে যে আমরা যে ভারতীয় সংস্কৃতিতে এবং শাস্ত্রে বলছে, ভালো করে শোনো, এটা যেটা আমরা শুনি সেটাই আমরা চিন্তা করি, যেটা আমরা চিন্তা করি সেটাই আমরা বলি, যেটা আমরা বলি সেরকমই আমাদের ব্যবহার হয়, যেরকম আমাদের ব্যবহার হয় সেরকমই আমাদের স্বভাব হয় বা হ্যাবিট। যেরকম আমাদের স্বভাব হয় সেরকমই আমাদের চরিত্র হয়। আর যেরকম আমাদের চরিত্র হয়, সবার চরিত্রকে একত্রিত করে একটি সংস্কৃতি বা কালচার তৈরি হয়। ভালো লেগেছে? এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। অনেক সময় বলে না যে দেশের সংস্কৃতি পরিবর্তন করো, দেশকে আমরা সুন্দর বানাবো। একজন সুন্দর কিভাবে বানাবে? এজন্য সুন্দর যদি কোনো কিছু বানাতে হয়, প্রথম অবস্থায় তাকে ভালো জিনিস শুনতে হবে। যদি আমি ভালো জিনিস না শুনি, ভালো বই না পড়ি, ভালো লোকের সঙ্গে চর্চা না করি, তাহলে কিন্তু আমার
কোনোদিন ভালো কালচারও আসবে না, স্বভাবও হবে না। সেই জন্য শাস্ত্রে বলছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন কিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাদ হয়ে কল্পতে। অর্থাৎ ধর্ম বলেও যে জিনিসগুলোকে আমরা চালাবার চেষ্টা করছি, সেটা যদি শ্রুতি স্মৃতি অর্থাৎ শ্রবণ, যার মাধ্যমে ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলো আসছে, তার মাধ্যমে যদি না করা হয়, তাহলে সংসারের উৎপাদই তৈরি করা হয়। এবং সেই জন্য শাস্ত্রে বলছে গীতা কেন পড়ার কথা, গীতা পড়ে কি হবে, তার একটা খুব সুন্দর শ্লোক আছে। আমি চাই তোমরা আমার সঙ্গে সঙ্গে সবাই রিপিট করো বা আবার তোমরা আমরা মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশ। সংসারের সম্পূর্ণ মল, সংসারের কটি মল আছে? 6টি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। আমরা শরীরটাকে সুস্থ রাখার জন্য রোজ স্নান করছি, কিন্তু যদি আমাদের হৃদয়ের মধ্যে গন্ডগোল থাকে, আরেকজন অন্যদিকে আমি কষ্ট পাচ্ছি, আরেকজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি, তাকে হিংসে করছি, দ্বেষ করছি, কামাতুর হচ্ছে, সেটা যাবে কেমন করে? সেই জন্য শাস্ত্রে বলছে মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত। একবারও যদি গীতামৃত স্নানম, গীতার অমৃতকে যদি শ্রবণ করে, কেউ যদি জানে, যেটা ইসকন ঢাকা ইউথ ফোরাম থেকে তোমাদের জন্য সুন্দর প্রোগ্রামস আনা হচ্ছে এই শ্রবণ করার জন্য। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি ইসকন ইউথ ফোরাম জয়েন করেছিলাম কলকাতায়, এবং তার ফলে আমার যে উন্নতি বা যা কিছু ভালো হয়েছে সেই শ্রবণের মাধ্যমে ইসকন থেকেই হয়েছে, যাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমি চাইবো যে যতক্ষণ পর্যন্ত আমরা না শুনছি হৃদয় পরিবর্তনকারী কথা, আমি তো শুধু একটা গ্লান্স দিলাম অল্প, প্রভুপাদ দিয়েছেন একটা সাগর, এবং সেই সাগরের মাধ্যমে এই একটা সেমিনার নয়, একটা আলোচনা নয়, কোটি কোটি মানুষের উন্নতি হচ্ছে, তাদের জীবনের পরিবর্তন হচ্ছে। তারা সত্যিকারই কিন্তু এই মায়া মৃগ, কস্তুরী মৃগ এবং আসক্তি মৃগ থেকে দূরে থাকছে। এবং সেই শাস্ত্র আমাদেরকে সাহায্য করে পদ্ম ফুলের মতো হবার জন্য। পদ্ম ফুল কেন? তাই পদ্ম ফুল জলে হয়, কাদায় হয়, পাকে হয়, কিন্তু সেই পাক কখনো কিন্তু সেই পদ্ম ফুলকে ধরতে পারে না। সেজন্য ভগবানের যখন গুণকীর্তন করা হয়, পদ্মের সঙ্গে তুলনা করা হয়। ভগবান ধরেও রাখেন হচ্ছেন পদ্ম। কেন? তার কারণ হচ্ছে পদ্মের মধ্যে সেই গুণ রয়েছে। সেই গুণটি কি না, সে কখনো অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয় না। কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না মানে, আজকের আলোচনা সম্পর্কে যদি বলা হয়, যদি ভগবানের এই শ্রবণের ইচ্ছা আমাদের জাগে, তাহলে আসক্তি মৃগ আর কি মৃগ, মায়া আর এই প্রভাব আমাদের উপরে পড়ে। সেটা চাণক্য পণ্ডিত একটা খুব সুন্দর ঘটনা বলেছেন বা একটা শ্লোক লিখেছেন, এটা বলে আমি শেষ করব। চাণক্য পণ্ডিত বলছেন, ভদ্র ব্যক্তি, ভালো মানুষ, চরিত্রবান মানুষ কিভাবে সময় কাটায়, ভালো করে শোনো। চরিত্রবান মানুষ কিভাবে সময় কাটায়? ধীমতা, কাল ব্যতীত ধীমতা। ভালো ভালো মানুষ, সাধু ব্যক্তিরা কিভাবে সময় কাটায়? নাম্বার 1, প্রাতে স্ত্রী প্রসঙ্গা। সকালবেলা ঘুম থেকে উঠেই স্ত্রীদের ব্যাপারে চর্চা শুরু করে, মেয়েদের ব্যাপারে চর্চা শুরু করে। কি সুন্দর না? কনফিউজড, রাইট? আরো কনফিউশন। দুপুরে দ্রুত ক্রীড়া আসছে। দুপুরবেলা কি নিয়ে আলোচনা করে? দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া মানে দৌড়ানো নয়, দ্রুত ক্রীড়া, জুয়া নিয়ে আলোচনা করে। সাধু ব্যক্তিরা ধীমতা। রাত্রেবেলা কি নিয়ে আলোচনা করে? রাত্রে চৌর প্রসঙ্গা, চুরি নিয়ে আলোচনা করে। হয়ে গেল চাণক্য পণ্ডিতের কি অবস্থা! তো সেমিনারে আসা উচিত ছিল। এটা কি করে দিয়ে গেছেন উনি, কিভাবে এটা করলেন? তার জন্য চাণক্য পণ্ডিত জানেন যে এটা আমি যদি ব্যাখ্যা না করি লোকে কি করবে, কারণ মানুষের অনেক রকমের ব্যাখ্যা করে দেয় না বুঝে। সংস্কৃতিতে একটা শব্দ আছে, কাকস্য পরিবেদনায়। এর মানে বোঝেন? কাকস্য পরিবেদনায় মানে হচ্ছে কে কার কথা শোনে।
উলুবনে মুক্ত ছড়ানোর মতো। কে কার কথা শোনে? তাকে মূর্খ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে কাকস্ত পরিবেদনার অর্থ কি? বলছে কাকেরা পরিতের সঙ্গে বসে বেদানা খাচ্ছে। সেজন্য ব্যাখ্যা খুব দরকার, তা নাহলে কাক আর পরি আর বেদানা হয়ে যাবে। সেজন্য আরেকটা মজার কথা মনে পড়লো, একজন আমাকে বলছে আপনারা চা খান না, গীতায় তো চার কথা বলেছে। কিরকম মনে আছে শ্লোকটা? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, বলে চা স্টোভে জ্বালিয়ে খাও, কোনো অসুবিধা নেই, ভগবান বলেছে তো। এইরকম সব মম জন্মনি জন্মনীশ্বরে, হে ভগবান পরের জন্ম আমাকে জার্মানিতে জন্ম দাও। মরি অভিলাষ জার্মানিতে দিও বাস, আমেরিকায় দিও বাস, নয়নে হেরিব সদা স্ট্যাচু অফ লিবার্টি। এই যদি ব্যাখ্যা হয় তাহলে চলবে কেমন করে? সেজন্য শিল প্রভুপাদ এবং চাণক্য পণ্ডিতরা জানেন, এটা ব্যাখ্যা দিয়েছে। তো বলছেন সকালবেলা স্ত্রী প্রসঙ্গাতের কথার অর্থ হচ্ছে সীতা হরণ, অর্থাৎ রামায়ণ পড়া উচিত, যেখানে স্ত্রীর প্রসঙ্গ আছে, অর্থাৎ সীতা হরণ। হরি বল। দুপুরবেলা হচ্ছে দ্রুত ক্রীড়া, অর্থাৎ দ্যুত ক্রীড়া বা জুয়া, অর্থাৎ মহাভারত নিয়ে আলোচনা করা হয়েছে। এটা খুব আকর্ষণীয়। এবং তৃতীয় হচ্ছে রাত্রে চৌর প্রসঙ্গ, অর্থাৎ সব থেকে বড় চৌরকে নিয়ে আলোচনা করা উচিত। চৌরাগ গণ্যম পুরুষম নমামি, হরি বল। শ্রীমদ ভাগবতম নিয়ে আলোচনা করা উচিত, যিনি সবার হৃদয় চুরি করেন, রাধিকার হৃদয় চুরি করে নিয়েছেন, আমাদের জন্মে জন্মের পাপ চুরি করে নিয়েছেন, সেই ভগবান ব্রজনন্দন সম্পর্কে চুরি করার, তার এই গল্পগুলো মাখন চুরি করার, হৃদয় চুরি করার, পাপ চুরি করার গল্প শোনা হচ্ছে। ভালো লেগেছে? ক্লাস সেজন্য বলা হচ্ছে, যেটা আলোচনার প্রথমেই বলেছিলাম, এই প্রোগ্রামটা, এই আলোচনা সভাটা হচ্ছে ইউথদের জন্য, যুব গোষ্ঠীর জন্য, যাতে আমরাও শ্রবণ হৃদয়ের মাধ্যমে বাকি ত্রিণ নিঘর থেকে সাবধানতা অবলম্বন করতে পারি। এটা একটা ট্রায়াল, কিন্তু প্র্যাকটিস তোমাদের নিজেদেরকে করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। ছাত্র রয়েছে, সাধু রয়েছে, টিচার্স রয়েছে, সবাই রয়েছে, এবং জড়জাগতিক শিক্ষা দরকার আছে দুনিয়ার সঙ্গে চলার জন্য। কিন্তু এটা ভুলে যাবে না তোমরা সবাই, আমরা সবাই হচ্ছি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, স্পিরিট আছে আমাদের মধ্যে। সেই স্পিরিট দিয়ে কিন্তু জড়জাগতিক কোনো সমস্যার সমাধান করা যায় না। স্পিরিটের সমস্যার সমাধানের শুধু একটা উপায়, স্পিরিচুয়ালিটির মাধ্যমে। এটা পুরো ক্লিয়ারলি বোঝো তোমরা। এবং যখন আমরা স্পিরিচুয়াল ব্যাপারটাকে নিয়ে চর্চা করব, মন দেব, automatically you will be a very good person, you will be a saint, you will be a asset for the society, অর্থাৎ দেশের জন্য, দশের জন্য তুমি একজন ভালো মানুষ হবে। আজ গর্বের সঙ্গে বলি, শিল প্রভুপাদ হচ্ছেন একজন বাঙালি, কলকাতার লোক, হ্যারিসন রোডে জন্ম, 70 বছর বয়সে শুধু শুনিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর কৃষ্ণ কথা বলে, গীতার কথা বলে আজ সারা বিশ্বে তিনি এই আন্দোলন তৈরি করেছেন, যা 350-এরও বেশি মন্দির, 650-এরও বেশি ফার্ম কমিউনিটি, 1,500 বড় বড় মেইন সিটিজে বিশ্বে রথযাত্রা হচ্ছে। এবং যার একটা বিশেষ অঙ্গ হচ্ছে ঢাকা আমাদের স্বামীবাগ মন্দিরে ইসলামে। সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, যেটা আমি আগেই বলেছিলাম, যে আজকের এই আলোচনাটা হচ্ছে একটা টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ ভাসমান বরফের পাহাড়ের শুধু চূড়াটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম। সমুদ্রের নিচে রয়েছে আরো ভক্তি রসামৃত সিন্ধু, সেটা ইসকন ইউথ ফোরাম তোমাদেরকে দেবে। কার কার রাজি আছো ডুবতে কৃষ্ণ প্রেমে? হরি বল। তো আমি তোমাদের সবাইকে বলবো যে 6 সেশন কোর্স, যেটা আমার বাঁ দিকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়া আছে, আমি যখন 16 বছর আগে এসেছিলাম, আমি এই কোর্স করাতাম এখানে। আমি মিত্রকোপার সঙ্গে, সবার সঙ্গে আমরা এই ক্লাস দিতাম। আমি অনেক জায়গায় 6 সেশন দিয়েছি, কিন্তু
এখন ব্যস্ততার জন্য আমি নিজেও থাকতে পারছি না, কিন্তু আমার যথাযোগ্য ট্রেনার্সরা, ফ্যাকাল্টিরা, আমার গুরু ভাই গুরু বোনেরা রয়েছেন, এবং আমি চাই যে তোমরা সবাই এই কোর্সটা করো। ইউ উইল বি আ ডিফারেন্ট পারসন। এবং আমাদের মনে হয় যে এইভাবে যদি আমরা চলি, বিশেষ করে বাংলাদেশ অনেকভাবে এগিয়ে আসো তোমরা, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা জানো যে শাস্ত্র কি, তোমরা জানো শ্রবণ কাকে বলে। যেভাবে তোমরা এখানে মন দিয়ে শোনো, অন্য জায়গাতেও শোনে, কিন্তু এত ভারী সংখ্যায় না। এটা আমি দাবি করে বলতে পারি। সেজন্য আমি জানি শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর বিশেষ আশীর্বাদ তোমাদের সবার উপরে রয়েছে বাংলাদেশে। সেজন্য আমি চাইবো যে তোমরা খুব গম্ভীরতার সঙ্গে এই প্রভুপাদের বাণী শ্রবণ বৃন্দের উপরে নজর দাও, তাহলে বাকি তৃণগুলো নিজে থেকেই বশ হয়ে যাবে। আমি 2019-এর এই প্রাক্কালে তোমাদের সবার জন্য শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছি, গুরু বৈষ্ণব প্রভুপাদের কাছে প্রার্থনা করছি, গুরুবরদের কাছে প্রার্থনা করছি যে তোমাদের সবার ইচ্ছা ভগবান পূর্ণ করুন, এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব আগ্রহ নিয়ে ভগবত ভক্তির দিকে এগো। এবং আমার প্রার্থনা এটাও রইল যে তোমাদের স্টাডিজেও তোমরা খুব ভালো করো, যাতে তোমাদের বাবা মারাও তোমাদের প্রতি খুব প্রসন্ন হন, খুশি হন। তোমাদের সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।